বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। গত 10 থেকে 15 বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ধ্বংসের একেবারে শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ 5 আগস্টের পর ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে নানাভাবে। বিশেষ করে অর্থনীতি যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা অনেকেই মনে করছেন যে বেশ খানিকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সময় গেছে অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস। এই 3 মাসে সরকার কি করতে পারলো, কি করছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমদ। স্বাগত আপনাকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। আমি একটু শুরুতেই আপনার কাছ থেকে জাস্ট একটা প্রাথমিক ধারণা নেবার চেষ্টা করব যে আমরা সবাই জানি এবং এটা মোটামুটিভাবে স্বীকৃত যে বিগত 15 বছরের অর্থনীতিকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। আপনি যখন বিগত সরকারের সময় আমাদের এখানে কথা বলেছেন তখনও আপনার কাছ থেকে এবং অন্যান্যদের কাছ থেকে আমরা একই চিত্র শুনেছি। 3 মাস, একেবারে 3 মাস গেল আপনাদের সরকারের, আপনার নিজের দায়িত্বেরও 3 মাস গেল। এই 3 মাস আসলে সেই ধ্বংসাবশেষ থেকে কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা করলেন বা কী দেখেছেন এবং এখন কি করছেন, একটু যদি সূচনায় 5 মিনিটের মতো ধারণা দেন, দেন আমি আমার স্পেসিফিক প্রশ্নমালায় যাব। প্রথমেই এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধা যারা শহীদ, মহান মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যারা শহীদ হয়েছেন, যারা আপনার আহত হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে জুলাই মাসে যে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। আমরা যখন 8ই আগস্টে আসলাম, এটা ছাত্র জনতার সংগ্রামের প্রেক্ষিতে এবং পটভূমি কিন্তু তৈরি হয়েছিল আগে থেকেই। দেখেছি গত 15 বছরে আপনার একের পর একটা কথা বলে এই সময়ের আগে যেগুলো অর্থনৈতিক উন্নয়ন বা রাজনৈতিক যে সকল ইস্যু হয়েছে সেটা ব্যাপারে সবাই হতাশাগ্রস্ত ছিল। সবচেয়ে বড় জিনিস মানুষ প্রকাশ করতে পারছে না। মাঝে মাঝে বলতাম কথাবার্তা, কিছুটা রেখে রেখে বলতাম, কিছুটা ওপেনলিও বলতাম, কিন্তু সেটা তারা ভ্রুক্ষেপ করতো না। সেটি সবচেয়ে বড় কথা। আমরা যখন দেখেছি যে প্রথমে আসে আমাদের চ্যালেঞ্জটা ছিল প্রথম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, তাই না? সেটার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে দেখেছি অর্থনৈতিক দেখেছি। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে অর্থনীতি এতটা সঙ্গীন অবস্থা আসছে। এই আমাদের বাংলাদেশের ব্যাংকের গভর্নর, উনি তো IMF-এ 25 বছর ছিলেন, উনি বললেন যে পৃথিবীর কোনো দেশে বোধ করি এইরকম অর্থনৈতিক কেলেঙ্কারি বা এরকম গণ্ডগোল, সেটা উনি নিজেই বলছেন। সেটা তো আমরা সম্প্রতি শ্বেতপত্রের যেটা প্রকাশিত হলো, হ্যাঁ সেটা শ্বেতপত্র পাবলিক করা হয়নি, বাট কিন্তু ভেতরে আরো অনেক কিছু আছে যেটা শ্বেতপত্রে হয়তো তারা জানে না। এখন আমাদের চ্যালেঞ্জটা ছিল প্রথম ল অ্যান্ড অর্ডারটা করা, সেটা এখনও হয়তো কিছুটা ইস্যু হচ্ছে, এটা সময় লাগবে। কিন্তু অর্থনৈতিক দিকটা সবচেয়ে বড় আমরা ইমিডিয়েটলি যেটা অ্যাকশন নিয়েছি সেটা যে আপনার ব্যাংকিং অবস্থা খুব দুরবস্থা ছিল একেবারেই, আর সরকারের রাজস্ব, সরকারের আয় ব্যয় এগুলোর ব্যবস্থা খুব খারাপ ছিল। মোটামুটি আমি বলবো মোটা দাগে আমাদের সামষ্টিক অর্থে কিছুটা স্থিতিশীলতা আসছে। আমি বলবো না পুরোপুরি আসেনি, স্যাটিসফ্যাক্টরি, কারণ আমি ইদানিং ওয়ার্ল্ড ব্যাংক, IMF বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সাথে প্রায় 6 দিন অতীত আলাপ আলোচনা করি, তারা কিন্তু সবাই মোটামুটি কনভিন্স। আরেকটা জিনিস যে আমাদের যে কতগুলো কমিটমেন্ট আছে সেটা আমরা বলেছি এটা করব। প্রথমত বলেছি যে অর্থনৈতিক খাতে সংস্কার যেটা, সেটা ব্যাংকিং সেক্টরটা তো একেবারে ধ্বংসের পথ হয়ে গেছে, কতগুলো ব্যাংক ছাড়া বাকিগুলো। আর সবচেয়ে বেশি প্রবলেম যে ব্যাংকে কোনো গভর্নেন্স ছিল না। যারা মালিক তারা ডিপোজিটে টাকা পয়সা নিয়ে চলে গেছে, শুধু ক্রেডিট নিয়ে চলে যায় না, তার টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর এদিকে রেভিনিউ সেক্টরে তারপর আপনার ট্যাক্স, জিডিপি এগুলো তো অনেক কমে গেছে। আর সবচেয়ে মারাত্মক জিনিস হয়েছে আপনার ADP-র নামে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে, উন্নয়নের নামে যেসব বড় বড় প্রজেক্ট হয়েছে, মেগা প্রজেক্ট, সেটা দুর্নীতি, অসীম দুর্নীতি, এবং সবগুলি কিন্তু কস্ট ওভাররান হয়েছে। একটা প্রজেক্ট 5 বছর থেকে 15 বছর হয়েছে। তারপরে যেসব শর্তে বাইরে থেকে ঋণ এনেছে, বায়োলেটারাল ঋণ বিশেষ করে দ্বিপাক্ষিক ঋণ চুক্তিগুলো, সেইগুলোর মধ্যে অনেক গলদ আছে। তারপরে সবচেয়ে বড় হলো ব্যবসা বাণিজ্য, অনেক রকম করাপশন আছে। মানে আপনার সবচেয়ে বেশি আপনার সেটা দুরবস্থা ক্ষয়টা হয়েছে। কিন্তু আমি বলবো বিশেষ করে 1914 সালে একটু শুরু হয়েছে, কিন্তু 18 সালের পর থেকে
একবার দুর্বার গতিতে করাপশন, তারপরে আপনার যত নীতিহীনতা এগুলো কাজ করেছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশ কিন্তু এই 53 বছরে কিন্তু মোটামুটি চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আমরা একটা অর্থনৈতিক সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছি, এটা কিন্তু অনস্বীকার্য। দুইটা ল্যান্ডমার্ক আপনারা জানেন, মিডল ইনকাম গ্রুপে আমরা গেছি, উন্নয়নশীল দেশে আমরা যাব। অতএব এইটা কিন্তু আমি মনে করি এটা সব বাংলাদেশের আপামর জনসাধারণের, আপনি শ্রমিক, কৃষক, মানে গার্মেন্টে যারা শ্রমিক, তাদের কিন্তু পরিশ্রম, ব্যবসায়ীদের পরিশ্রম হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ যতটা আপনার আমাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বা যেগুলো সহায়ক ভূমিকা পালন করার ছিল সেটা কিন্তু করা হয়নি, কিন্তু মানুষের সেটা হচ্ছে। এটার উপর ভর করেই কিন্তু আমাদের কাছে যে দায়িত্বটা দিয়ে দেওয়া হচ্ছে, আমরা তো আর ক্ষমতা নেইনি, আমরা আসলে দায়িত্বটা নিয়েছি কতগুলো মানুষের পক্ষ থেকে। এই জন্য আমাদের দায়িত্ব একটু বেশি, এবং সেই জন্যই আমরা যেটা চেষ্টা করছি যে মেগা প্রজেক্টের নামে দুর্নীতি, তারপরে আপনার ব্যাংকিং সেক্টরের দুর্নীতি, আর সবচেয়ে শেষ হয়েছে কি যে আপনার ব্যবসায়ী, সে ব্যাংকের মালিক, সে টেলিভিশনের চ্যানেলের মালিক, নিউজ পেপারের মালিক, সে আবার এমপি পার্লামেন্টে। অতএব একাকার একটা গোষ্ঠী, যেটা আপনি শ্বেত পেপার হলো অলিগার্ক বলেছে ওরা। অলিগার্ক মানে এটা ইকোনমিক সেন্সে, কিন্তু এমনি সার্বিক রাজনৈতিক শক্তিরও তার অধিকারে ছিল। অতএব সব মিলে একাকার, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছুই ছিল না। না রাজনীতিতে না অর্থনীতিতে, কোথাও সব কোথায় রাজনীতি তো ছিলই না, অর্থনীতিতে। ইনফ্যাক্ট অর্থনীতি জিনিসটা মানুষ বুঝতে পারতো না প্রকাশ্যে, কিন্তু যারা অনুভব করতো কিন্তু সবাই, চাকরি বাকরির ক্ষেত্রে, চাকরি, তারপর ব্যবসায়ের ক্ষেত্রে, ব্যাংকের ঋণের ক্ষেত্রে, যে কোনো সেবা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিছু কিছু আমি দেখেছি মেগা প্রজেক্টে, আমি আবার পার্চেস কমিটির সদস্য হিসাবে আমি দেখি যে ওরা তখন বলতো স্যার কন্ট্রাক্টর, একজন কন্ট্রাক্টর 115টা প্রজেক্ট, 20টা প্রজেক্ট করেছে বাংলাদেশে, সে হাজার হাজার কোটি টাকার। এমনকি এফিশিয়েন্ট সে একজন এসে আসলো, নির্মাণ সংস্থা আসলো যে সবটা করে ফেলবে। এইগুলি এখন ব্যবসা বাণিজ্যে দেখবেন। তো সব মিলে গভর্নেন্স বলতে কিছুই ছিল না, অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট, আর সবচেয়ে বড় জবাবদিহিতা ছিল না। মানে যেটা করে গেছে, এই অন্যায় করেছে, একজন এসে বলে আমি তো তখন ছিলাম না, হেলথের ডিজি বলে আমি তখন ডিজি ছিলাম না, আমি অন্যখানে। আরে বাবা, তুমি হেলথের ডিজি ছিলাম, ইউ হ্যাভ টু ওন, তোমার কে করে, তাকে জবাবদিহি করো, আমি ছিলাম না। করে করে এটা সমস্ত সে গণ্ডি পার হয়ে গেছে। এইখানে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তবে আমি মনে করি না চ্যালেঞ্জটা একেবারে একদম অসম্ভব অতিক্রম করা। এটা ইতিমধ্যে আমরা বিদেশি সংস্থা, বিদেশিরা এসে আলাপ করেছি, তারা খুব একেবারে আসলে খোলা হাতেই আমাদের সাথে তারা সহযোগিতা করতে, প্রোভাইডেড আমরা নিজেরা কিন্তু চেষ্টা করি সেটা। আর দেশেও কিন্তু মোটামুটি ব্যবসা বলুন, তারপর বাণিজ্য বলুন, আমরা সাড়া পাচ্ছি। কিন্তু যেভাবে প্রতিষ্ঠানগুলো আপনার ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে রেগুলেটরি বডি মানে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি যেরকম খারাপ অবস্থা নিয়ে যাওয়া হয়েছে, এবং রেগুলেশন কন্ট্রোল এগুলি যে অপব্যবহার করা হয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। তো একটা জিনিস বলে আমি শেষ করি এখানে, আমরা কিন্তু জনগণকে বলছি না আপনারা বহুদিন অপেক্ষা করেন, মানে একেবারে প্রত্যেক এক্সপেকটেশন কিন্তু খুব বেশি আমাদের প্রতি, প্রত্যাশাটা বেশি, সেটা তারা একটু অধৈর্য অনেকটা সময়। যেমন মূল্যস্ফীতির ব্যাপার আমি প্রায়ই বলি যে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক ব্যাপার। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা আমরা নিজেরাই বলে আমাদের ত্রুটি হয়তো আছে, সীমাবদ্ধতা আছে, সেটা মানুষকে দোষ দিয়ে লাভ নেই। কারা তো চাইবে যে দ্রুত, তারপর এমপ্লয়মেন্টের ব্যাপারে তারা চাইছে, কিছু কিছু জিনিস হয়তো সময় লাগবে, কিন্তু আমরা ইমিডিয়েটলি মনে করি যে মানুষের প্রত্যাশাগুলো মোটেও অমূলক না, এমন আমাদের কাছে প্রত্যাশা চাইতেই পারে। আর আমাদের কাজে কিছুটা তো ভুল ত্রুটি থাকবে, সংশোধন করছে, বলছে না করে সর্বশেষ। তবে একটা জিনিস, আমরা যেই যারা আছি আমরা, আমাদের কোনো এজেন্ডা নেই, আমাদের রাজনৈতিক এজেন্ডা নেই, কোনো ব্যবসায়িক এজেন্ডা নেই, কোনো কিছু নাই। অতএব আমরা কিন্তু কোনো পিছুটান নেই। পিছুটান মানে আমরা যে চলে যাওয়ার পথে আমাদের কিছু চিন্তা করতে হবে, কী করবো সেই চিন্তা আমাদের কারোর মধ্যে নেই। আপনি বলছেন কোনো অসৎ উদ্দেশ্য নেই এবং আপনাদের কোনো এজেন্ডাও নেই, বাট গভর্নেন্সে কিছু দুর্বলতা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, আমাদের স্টেপের কিছুটা হয়তো জাজমেন্টের কিছুটা দুর্বলতা থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কারণ এটাতে আমরা সংশোধন করতে চেষ্টা করছি। সেটি আমরা সবসময় বলছি আমাদেরকে যে প্রেসিডেন্ট ইউনূস বলে আমাদের ক্রিটিসাইজ করো, আমরা দেখবো, তবে চেষ্টা করছি আমাদের, কিন্তু কাউকে বলছে না বলো না। আমাদের সম্বন্ধে অনেক কিছু লেখালেখি আমি প্রতিবাদ তো আমি খুব কমই করি, লোকজন বলবে, বাট এটা তো রাষ্ট্রীয় সরকারি দায়িত্বে থাকলে থাকে করবে। জি, এমনি আপনি বলছিলেন যে বাংলাদেশের মধ্যমায়ের দেশ, মানে সাকসেস স্টোরি বলতে গিয়ে, এবং স্বল্পোন্নত দেশের তালিকায় বাংলাদেশ থাকছে না।
আপনার কি ধারণা যে বাংলাদেশ কি চাইলো, কারণ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এলডিসি গ্রাজুয়েশনের পরে, কারো কারো মত ছিল যে না এখানেই আমাদের আসলে কন্টিনিউ করা উচিত, যেমনটা অন্যান্য দেশ মালদ্বীপ বা ছোট ছোট ক্ষুদ্র বেশ কিছু রাষ্ট্রই চেষ্টা সময় করেছে যে তারা এলডিসি থেকে উত্তরণ হতে চায়নি। বাংলাদেশের ক্ষেত্রে কি বা না, এখন হলো বাংলাদেশের জন্য যেটা একটা আছে 2026-এর মধ্যে আমরা বলবো যে এখন এর আগে কিন্তু বাংলাদেশ দুবার রিভিউ করে বসে বাংলাদেশ ফিট আর কি যেতে পারে। তবে এখানে যাওয়ার আগে কিন্তু আমাদের কতগুলো কাজ করতে হবে, এবং ইনফ্যাক্ট আমরা যেটা চাচ্ছি এটা আমি STS বলি, সফট মানে ট্রানজিশন স্ট্র্যাটেজি ফর ট্রানজিশন মিডল ইনকাম, এবং সেটা আমরা একটু সফট ল্যান্ডে এখানে কতগুলো ইমপ্লিকেশন আছে। বলছে যে আমরা ট্রিপস পাবো না, ট্রিপস মানে সে এই যে প্যাটার্ন সেগুলো, তারপরে ওষুধের শিল্পে কিছু হবে, আর গার্মেন্ট ইন্ডাস্ট্রি হবে, এগুলো অ্যাসেস করে দিয়ে। তবে এটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল সাপোর্ট মেকানিজম, ISM বলে, এটা আমরা পাবো না যদি যাই। কিন্তু আমরা দেখেছি যে ইসে করে যে গার্মেন্ট যে খুব বেশি লোকজন বলছে একটা ধ্বংস হয়েছে তা না, কিন্তু গার্মেন্ট কিন্তু বেশিরভাগ যাচ্ছে ইউরোপে, টার্কিতে, এইসব জায়গায়। ওরা তো ট্রিপস এইসব আমরা কোনো সাবসিডি অস্ট্রেলিয়াতে। আর ওইদিকে আপনার এই যে ওষুধের ব্যাপারে যেটা বলা হয় যে প্যাটেন্টগুলো শুধু কিন্তু এইসব, কিন্তু বাংলাদেশ এখন তো ওষুধ শিল্প অনেক উন্নত, বেশিরভাগ কিন্তু নিজেরাই তৈরি করে। প্যাটেন্টেড কিছু ওষুধ আছে, সেগুলো হয়তো দাম বেড়ে যাবে, সেজন্য আমরা একটু প্রস্তুত। যদি আমি বলছি যে আমরা ডিক্লেয়ার 26 চলে যাই। আর শুধু নেপাল হচ্ছে সময়, ভুটান শুধু বলেছে। এখন কিন্তু বাংলাদেশের প্রতি আমার সাথে কিছু UN রিপোর্টার যেটা উনি দেখেন, উনি বলছেন যে বাংলাদেশের দিকে কিন্তু সবাই তাকিয়ে আসে। তোমরা যদি বলো তখন কিন্তু এই নেপাল, মলদ্বীপ, তারপর অন্যান্য কান্ট্রি কোথাও, ইনফ্যাক্ট বাংলাদেশের দিকে এখন সবাই ইভেন শ্রীলঙ্কাও, না শ্রীলঙ্কার মিডল ইনকাম চলে গেছে অনেক আগে। অতএব আমরা এখন করছি কতগুলি স্ট্র্যাটেজি যাচাই বাছাই করছি। এটা দুটা দিক আছে, একদিক বলতে করা যাবে না, আমার কাছে অনেক ব্যবসায়ীরা আসে স্যার আপনারা এখন করবেন না, আবার অনেকে বলছে করা উচিত। তবে যেই আমাদের ক্যাপাসিটি আছে সেটা কিন্তু আমাদের খুব যে করলে যে খুব বেশি অসুবিধা হবে সেটা না আমি বলি। কারণ 3টে ইন্ডিকেটর যেটা পার ক্যাপিটা ইনকাম কিন্তু আমাদের বেশ স্যাটিসফ্যাক্টরি, মানে তারপর আমাদের যেটা হিউম্যান রিসোর্স একটু সে কিন্তু একেবারে খারাপ না, আবার আর আমাদের ভালনারেবিলিটিটাও আছে। তো সব দিক দিয়ে আমরা যদি ঠেকেও রাখি যে যাবো না, তবে কিন্তু অন্যরা একটু সাসপেক্ট করে, তার মানে তুমি যে পার ক্যাপিটা ইনকাম বলছো এগুলো তুমি বাড়িয়ে বলছো, বা তোমার হিউম্যান রিসোর্স এগুলো বলে এগুলোকে বানিয়ে বলছো। কারণ এইগুলো কিন্তু মোটামুটি ইন্ডিকেট করে যে উই আর ফিট। তবে আমরা 26-এর আগেই আমরা ডিক্লেয়ার করবো। আমরা আগে চিন্তা ভাবনা করে কতগুলো আপনার যেটা বললাম এই যে স্ট্র্যাটেজিগুলো আমাদের করে, যেমন আপনার রিফর্মগুলো কিছু করতে হবে, পোর্ট ফ্যাসিলিটি বাড়াতে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে, ICTটা করতে হবে। কারণ এটা শুধু করলেই তো আমাদের তখন আমরা এক্সপেক্ট করে FTA-তে যাবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। সেখানে কিন্তু আমি এইগুলি নিয়ে তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যেতে পারবো না। এটা তো সমস্ত বিদেশি দ্রব্য, বিদেশি সার্ভিস ভেসে যাবে, বাংলাদেশে কোনো অস্তিত্ব থাকবে না। অত এইগুলো আমরা চিন্তা ভাবনা করে নেব। তবে একেবারে যে আমি এখন না বলছি না, আমরা পর্যালোচনা শীঘ্রই আমরা একটা ডিক্লেয়ার করব। তবে এখানে কিন্তু ব্যবসায়ীদের একটা কর্তব্য আছে। সরকার কী করবে সেটা না, ব্যবসায়ীদের কম্পিটিটিভ হতে হবে, ডিসেন্ট ওয়ার্ক করতে হবে, ওয়েজেস ঠিকভাবে দিতে হবে, টাইমলি দিতে হবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। অ্যান্ড ব্যবসায়ী যদি আমরা কিছুই করবো না সরকার থেকেও এটা ইম্পসিবল। এইগুলো কিন্তু শর্ত আছে। যে আপনি ব্যবসায়ীদের কথা বলছিলেন, এবং এর আগে আমরা অলিগার্কসদের নিয়ে কথা বলেছি, আপনি আলোচনা করছিলাম, এবং বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের মধ্যে একটা নেক্সাস তৈরি হয়েছে, এবং প্রায় সবই তাদের, কে রাজনীতিবিদ কে আর ব্যবসায়ী সেটা আলাদা করে অনেক সময় দেখা যায় না। এবং আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে যে 2007-2008-এ যখন ওই বিশেষ সরকার সেনা সমর্থিত ছিল, তখন ব্যবসায়ীদের উপরে এক ধরনের মানে রাজনীতিবিদদেরকেও তারা যেমন চেস করবার চেষ্টা করেছে, ব্যবসায়ীদের পেছনেও ছিল। এবং অনেকেই মনে করেন যে সেই সময় এইভাবে করতে গিয়ে দুর্নীতি বিরোধী অভিযানের নামে আসলে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করে ফেলা হচ্ছে। একই রকমের কথা এখনও কেউ কেউ বলবার চেষ্টা করছেন, যেমন ব্যবসায়ীদের তারা খুব একটা আস্থা রাখতে পারছেন না, এটা একটা দিক। দ্বিতীয়ত তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে তাদের অনেকের দেশের ভেতরে ব্যবসা আছে, বাইরে আছে, কিন্তু তাদের অনেকেরই কারণে অকারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। কেউ কেউ বলছেন যে তাদের ট্যাক্স এনবিআর নিচ্ছে না, কেউ কেউ বলছেন যে তাদের সঙ্গে লিঙ্ক থাকার কারণে অনেক ফরেন ইনভেস্টমেন্টও আটকে দেওয়া হচ্ছে।
সো আপনি বলবেন মানে যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি হোক বা তাদেরকে অন্য কোনোভাবে আটকে রেখে, যেমন ধরেন প্রচুর টাকা মানি লন্ডারিং হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, এবং সেই টাকাটা ফেরত আনা, সো সেটার কোনো মেকানিজম চিন্তা করছেন কিনা যে তাদেরকে নিয়ে তারা আনা যত সহজ, সরকার তাদেরকে বাইরে রেখে দূরে রেখে সেটা আদায় করে আনা কেউ কেউ মনে করেন, আই এম নট শিওর, বাট আপনি ভালো বলতে পারবেন। ব্যবসায়ের দিক থেকে যেটা বলছে সেটা তো প্রত্যহ আমি ফেস কিছুটা সত্যতা কিছুটা অমূলক, কিন্তু আমি বলি সব ব্যবসায়ীদের কিন্তু একেবারে 9/11 সময় যে ধরে নিয়ে যাবে, আপনি দেখবেন আমাদের এই ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট অনেক সফট, আজকে আমাদের বিদেশে একটা হাই লেভেলের আসছে, তবে তোমরা এত সফট কেন, তোমরা তো যে কোনো কিছু করতে পারো, বলে না আমরা এই ডিসকাশন বা ক্ষমতা এসে আমরা করবো না, কারণ আমাদের হলো যে লোকজনকে কনভিন্স করা আমরা যেটা করতে যাচ্ছি সেটা। তাই ব্যবসায়ীদের আমরা জানি যে অনেকে করাপ্ট, কিন্তু সবাই যে কীরকম করাপশন সেটা আপনারা অনেকে জানেন না, কতগুলো আছে নাম টাম জানেন, কিন্তু অনেক হয়েছে আমি শেয়ার মার্কেট অনেকের নাম আপনারা জানেন না, এই 400 কোটি টাকা ফাইন করলো কিসের জন্য, অনেক তো জানেই না তাদের না, কিন্তু তারা এমনভাবে শেয়ার মার্কেটকে তারা করেছে অকল্পনীয়। কিছু আগে ক্রিকেটারকে আপনি ফাইন করে সবাই বলে তাকে কেন ফাইন করলো, তার যে ইনভলভমেন্ট সাথে আরও কয়েকজন আছে, আমি জিজ্ঞেস করলাম কেন, বলে স্যার আমরা এটা তো 2022 সালে ডিসিশন হয়েছে, ফাইন করে না। অতএব এগুলো দেখে লোকজন বলে যে এই একেবারে নির্দোষ একটা লোককে ফাইন করে দিল, ফাইন, সে তো নির্দোষ ছিল না, কারণ এইটা কিন্তু একটা পারে, তখন অন্যরা যারা আসলে নির্দোষ তারা বলছে আমাকে বোধহয় ধরবে, সেটা মোটেও ঠিক না। কিন্তু যেগুলো অ্যাকশন, এদের তো অনেক রকমের ব্যবসা বাণিজ্য, অনেক স্টাফস আছে তাদের সঙ্গে কাজ করে, বিদেশি অনেক ব্যবসা বাণিজ্য আছে, মানে এদেরকে শাস্তি দিয়ে কিন্তু বাকি জিনিসগুলো রান করা যায়, সেইটা ওদের যথার্থ, কিন্তু সেগুলি ধরতে গিয়ে আমরা দেখছি যে একেবারে খুব মনে হয় ইনোসেন্ট সেও না, তবে একেবারে ইনোসেন্টকে ধরা হচ্ছে না, তো একটু সময় লাগছে এই জন্য, কারণ এই যে ধরুন অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, অ্যাকাউন্ট ফ্রিজ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইঞ্জুরিজ করে, তারপরে আপনার NBR করে, আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে না, ওরা রিকমেন্ড করে আর দুদক করতে পারে। সেখানে আমি তো দেখেছি সেখানে যেটা করেছিল, ব্যাংক অ্যাকাউন্ট, কোনো বিজনেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় নাই, সেটা আমরা বলে দিয়েছি যে কোনো বিজনেস হাউসের কিন্তু তার পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট তারা এক্সামিন করে যেখানে 100 কোটি টাকা 200 কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, বাংলাদেশে একটা মানুষ তার পার্সোনাল অ্যাকাউন্টে 100 কোটি টাকা 200 কোটি টাকা 50 কোটি টাকা তোলে, এটা কি স্বাভাবিক ব্যাপার নেই, তখন তারা ইনভেস্টিগেশন করছে এবং তাদের অ্যাকাউন্টটা, কিন্তু অন্যেরা তাদের একটা ভয় যে হঠাৎ করে ধরে ফেলবে, হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক করবে, সেটা কিন্তু করা হচ্ছে না। তবে ঠিক যে একটা যেটা সেটা আসছে মানে অ্যাটমসফিয়ারটা, তারা ওদের একটু ভয়, একটা হলো ব্যাংকিং সেক্টরে অনেকে তো জড়িত, অনেকে ঋণ নিয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে ঋণটা ডিফল্ট করে, তারা ভাবছে আমাকে এখন ধরে নিয়ে যাবে, বা ট্যাক্স হয়তো অনেকে দেয় নাই, বা হয়তো ডিফল্ট করে, বা কেউ কেউ বলছেন যে তাদের ট্যাক্সও নাকি নেওয়া হচ্ছে না, যেহেতু তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে, তো ট্যাক্স নিতে সমস্যা কি, যে এবং অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের লিঙ্ক থাকার কারণে বৈদেশিক বিনিয়োগ আটকে দেওয়া হচ্ছে, যে এইটা আমি জানি না কারা বলছে সঠিকভাবে, যদি এগুলো আসলে কোনো নির্দোষ লোকে যে FDI বা অন্য কিছু বিনিয়োগ ইসে থাকে, আমি এক্সাম্পল দিই, এই যে অনেক আমরা বেক্সিমকো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, এটা অন্য অন্য গার্মেন্টসে চলছে, আমি তো ওই দিন গত মাসে 2000 কোটি টাকা ট্যাক্স ইনসেন্টিভ দিলাম, 4000 কোটি, আমি ফাইন্যান্সিয়াল দিলাম, তুমি যে দিলে 4000 কোটি টাকা 2000 কি স্যার, এক্সপোর্ট ঠিকই যাচ্ছে তো, আমরা তো ওদের ভাউচার না দেখে দিচ্ছি না, ওদের বাইরে ওরা বলছে যে আমাদের এক্সপোর্ট ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সব, কিন্তু ঠিকই, কিন্তু আপনি এক্সপোর্ট গ্রোথ দেখেন না, এক্সপোর্ট তো নেগেটিভ হয়নি, রেমিটেন্স গ্রোথ বেশি হয়েছে, শুধু ইম্পোর্টটা কিছুটা ইস্যু হয়েছে আর কি। অতএব একেবারে ধ্বংসে চলে যাচ্ছে তা না, তবে ওরা এক্সপেক্ট করেছিল, আমি একটা সত্যি কথা বলি, ওরা ভেবেছে একটা গ্রুপ আগে অনেক বেনিফিট পেয়েছে, এখন অন্য একটা গ্রুপ ভেবেছে, এখন বোধহয় ওরা তো আটকে বসে আমরা ওই বেনিফিটটা পাবো, সেটা আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি, মেসেজটা হলো যে করেছে আগে তারা সতর্ক হবে, এবং ভবিষ্যতে কিন্তু এটা করতে পারবে না কেউ। অতএব সেই হিসাবে ওরা ভাবছে যে চট করে বাংলাদেশ ব্যাংকে যাব, 5টা ব্যাংক থেকে লোন নেব, এটা ইম্পসিবল। সেখানে তো রিফর্মসটা খুব জরুরি, বিশেষ করে সেখানে এই জন্য ইমিডিয়েটলি যেটা আপনি বললেন স্টলেন মানি রিকভারি, সেটা একটা কমিটি করেছে টাস্ক ফোর্স, আর বাংলাদেশ ব্যাংক কথা বলছে, ব্রিটিশ একটা টিম আসছে, আজকে আমি US ট্রেজারির সাথে কথা বললাম, তারাও সাহায্য করতে রাজি। তো এগুলি সময় হবে, শোনেন মার্কোসের টাকা আনতে 18 বছর লেগেছিল, তখন অবশ্য এখন 18 বছর লাগার কথা না, কারণ ইন্টারন্যাশনাল
কোঅপারেশন ইন্টারন্যাশনাল অনেক চুক্তি হয়েছে, সেটা তাড়াতাড়ি হবে। কিন্তু আইডেন্টিফাই করে দেশে একটা অ্যাকশন নেবেন, ওখানে জানাবেন, তারপরে মিউচুয়াল লিগাল এক্সিস্টেন্স এখানে একটা প্রসিডিওর তারপরে আনবেন। আর যে কোনো দেশে তারা হয়তো চাইবেও না। আমি নাই বললাম অনেক দেশ, আমার এখানে টাকা আনছে তোমাদের দোষ। কিন্তু আমরা নিজেরা এদেরকে, এই ব্যবসায়ীরা যার টাকাটা পাচার করেছে তাদেরকে চাপ দিয়ে টাকাটা আনার কারণ এটা তো অনেক সহজ হয় মনে হয়, যদি না কিন্তু তাদেরকে কোনোভাবে কনভিন্স করা যায় যে তুমি তো এটা করেছো এবং এই প্রমাণ তুমি। অনেক ব্যবসায়ী যারা তার নাই দেশে, যাদেরকে ধরলে চাপ দিলে বেশি হতো, তার তো অনেকের নাই। আর যারা আছে তাদেরকেও যে আমি বলবো না কোয়ার্সে বিষয় থেকে হঠাৎ করে তাকে ধরে ফেলো টাকায়, সেটা যদি আপনি কাউকে জেলে নিতে চান, আর 9/11 সময় তো অনেকে আটকে রেখেছে, নিয়ে গেছে তোকে। এখন তো আমরা এখন যেটা হচ্ছে যারা যাচ্ছে তারা মেইনলি পলিটিক্যাল ইস্যুতে আপনি দেখবেন, রাজনৈতিক বিবেচনায়, ব্যবসায়ী বিবেচনায় কিন্তু জেলে না হচ্ছে না। ওদের এতটা ভয় পাওয়ার কথা না, তবে রাজনীতিবিদরা একটু ভয় পাচ্ছে কোনো একটু ইচ্ছে হলেই। তবে এখন কিছুটা কনফিডেন্স হয়ে প্রথম ভাবে একে ধরবে, ইসে করবে, আমরা স্লোলি ইসে করছি। তবে এটা ত্বরান্বিত করা উচিত, এটা ঠিক। মানুষ তো আর বসে থাকবে না যে অনেকক্ষণ অপেক্ষা করে। এই জন্য আমাদের ব্যবসা বাণিজ্য কিছুটা মন্থর হয়েছে, এফডিআই হয়তো কিছুটা কম আসছে। তো এটা আমরা ইমিডিয়েটলি এগুলো অ্যাটেনশন দিচ্ছি। সাথে সাথে আপনি জানেন অনেক রকম চ্যালেঞ্জ চলে আসছে তো আমাদের নানা রকম। আমাদের এখন তো রিসেন্টলি এইগুলো অনেক সময় এগুলো নিয়ে অনেক সময় ব্যতিব্যস্ত থাকতে আমাদের, কীরকম হচ্ছে ক্যাম্পেইন, কেন এটা করছে, মানে অহেতুক কতগুলো জিনিস আমাদেরকে আরও ব্যস্ত রাখছে, যেটা আমরা হতে একেবারে র্যাপ্ট অ্যাটেনশন যেটা বলে, একদম খুব অ্যাটেনশনে কাজ করা, সেটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তবে আমরা তো আর খুব লং টার্ম অনেক দিনের জন্য থাকবো না, আমরা চাচ্ছি বেসিক যেটা আপনি বলেন মানির ইস্যুটা করা, যারা ইসে অর্থনৈতিক ইসে করেছে তাদেরকে ধরা। আমরা যাতে একটু মানে আর বিশেষ করে আপনার গভর্নেন্সটা আর ট্রান্সপারেন্সি, আমাদের আইন যেগুলো আছে আইন তো মানেই নাই কেউ। বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন তো বাংলাদেশের নিজেই তো ফ্লাউট করেছে। এইগুলোকে আপনার ঠিক করলে হয়তো ভবিষ্যতে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো জিনিসগুলো ঠিক হবে। আপনি মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিলেন এবং নানা রকমের পদক্ষেপও নেওয়া হয়েছে, কিন্তু উন্নতিটা সেই অর্থে লক্ষণীয় নয় এবং মূল্যস্ফীতি বেড়েই চলেছে এবং গরিব এবং স্বল্প আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপদে। এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য অনুযায়ী নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতির যে চিত্র তা খুবই উদ্বেগজনক এবং খবর অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি এবং গত নভেম্বরে যা বেড়ে দাঁড়িয়েছে 13.80%। গত 13 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। এই সমস্যাটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? এটা সমস্যাটা প্রথমত কয়েকটা মাস আপনি ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধই ছিল, আপনি দেখবেন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত, সেটা একটা হয়েছে। এখন আরেকটা হয়েছে কি আপনার সেই সময় কিন্তু সাপ্লাই চেনটা একদম ব্রেক হয়ে গেছে একেবারে, মানে বাইরে থেকে জিনিসপত্র আসা বা ইভেন ভেতরে আভ্যন্তরিক। আর এখন যেটা মূল্যস্ফীতির মূল কারণটা, সাধারণত মূল্যস্ফীতির দুইটা কারণ থাকে, যে টাকা পয়সা বেশি থাকলে, ফ্লো বেশি হলে, টাকা প্রিন্ট করলে টাকা পয়সা, সেটা বাংলাদেশ ব্যাংক মোটামুটি একটা টাইট মনিটারি পলিসি নিয়ে, সেটা আবার অন্যান্য ব্যবসারা কমপ্লেন করছে কিন্তু রেট অফ ইন্টারেস্ট হাই হয়ে গেছে। সেটা ডিমান্ড সাইডটা করা হয় যখন খুব হাই এসব হয়ে যায়। যেমন আমি যখন গ্রেট ইনফ্লেশনের কতগুলো উদাহরণ আছে, জার্মানিতে হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, এতগুলো বস্তা নিয়ে আপনার বাজারে যেত, একটা রুটি কিনতে হলে এতগুলো টাকার কোনো মূল্য ছিল না এটা। আর একটা সবচেয়ে মূল কারণটা সরবরাহটা, মানে আমরা সরবরাহটা যদি নিশ্চিত করি, সাপ্লাই চেনটা কিন্তু একেবারে মানে বেশ ডিসরাপ্টেড। সেটা বিভিন্ন কারণে হয়েছে। একটা হলো আমি এখন যে পণ্যের সরবরাহ একেবারে ঘাটতি নাই, কারণ আমি তো এনবিআর বেশি সব ট্যাক্সই জিরো করে দিয়েছি। আমি অনেক সময় খুব ফ্রাস্ট্রেটেড, জিরো পেঁয়াজের বা আলুর উপর, পেঁয়াজের, চালের উপর সবই তো অলমোস্ট ট্যাক্স নাই, কিন্তু এখন তাও কেন কমছে না? ইভেন সয়াবিনের দাম বেড়েছে, আমরা তখন সয়াবিনটা ওদেরকে বলছি তোমাদের ট্যাক্সটা। এটা একটা কারণ হলো প্রথমত এখানে অনেক ট্রেডার, অনেক ব্যবসায়ী অনেক আছে। আমি উদাহরণ দিই, আমি চেইন মহাস্থানগড় থেকে আসতে হলে কারণবাদে 16টা না 17টা স্টেজে বাধাপ্রাপ্ত হয়। সেখানে বাজারে, তারপরে বগুড়াতে আসলে ট্রাক ড্রাইভার, যমুনার পাড়ে আসলে একটা, তারপরে এদিকে আসলে একটা, গাবতলির করে করে কারণ বাজারে আসে ফুটপাত ভাগ করা আছে, কোন ফুটপাতের কত টাকা দিতে হবে, চাতালগুলো রাত্রেবেলার মধ্যে 4 বার বদল হয়। একটা ট্রাকে 5 লক্ষ টাকা টেনে আসে, সেখানে মুখে বলে এটা 7 লক্ষ টাকা, একদম টাকা পয়সার আদান প্রদান। অর্থাৎ এসে মধ্যস্বত্বভোগী লোকগুলো কিন্তু ইসে করে, মানে সেটা আপনার রিটেলার বলুন, সেটা হোলসেলার বলুন, সব পর্যায়ে। কারণ কিছু মধ্যস্বত্বভোগী কিন্তু প্রয়োজন আছে, একেবারে মিডলম্যান দিয়ে সারা বিজনেস হবেই না।
আছে যে লোড করবে, যে রানবে ট্রাকে, যে আপনার পাইকার রাখুন, কিন্তু কতগুলো মধুসূদন আমি বলি এক্সটর্শনিস্ট, চাঁদাবাজি। সিম্পল কিচ্ছু না, দাঁড়িয়ে থাকবে, চাঁদা নেবে, একটা স্লিপ দিয়ে দেবে আপনাকে, কি কি কারণ বলতে। অত এইগুলিকে অ্যাড্রেস করা কিন্তু এই অর্থ কমার্স মিনিস্ট্রি বা অর্থ এগুলো তো ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে। আর সবচেয়ে বেশি হলো পলিটিক্যাল সে যদি ব্যাকিং না থাকে। আমি সবসময় বলি, আজকেও বলেছি এক জায়গায়, যে রাজনীতিতে সমঝোতা ডিফিকাল্ট, কিন্তু চাঁদাবাজিতে সমঝোতা খুব ইজি, সেটা এখন হচ্ছে। এখন দেখবেন আপনি খোঁজ নেন কারা চাঁদাবাজি করছে, যারা আগের চাঁদাবাজরা আছে, নতুন আসছে, তারা সবসময় শেয়ার করে, সব শেয়ার করে। কারণ বাজার তো আপনার ভাগাভাগি, এই শেয়ারিং এর পরিমাণটা কম বেশি, পরিমাণ কম, কি বলে তুমি 1/3 পাবে, আমি আরো একটু বেশি পাবো, আরেকজন নেবে। অতএব এইটা যদি তাদের মধ্যে যদি কিছু না থাকে, ট্রেডারদের মতো সবসময় আমরা ইসে করতে, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে হয়। আমরা বাজার মনিটর, বাজার প্রাইস ফিক্স করে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করে। একজনে বললেন, সে বলবে যে আমি একটা দোকানদার বলে আমার 2 টাকা বেশি লেগেছে ট্রান্সপোর্টে, আমাকে যদি তুমি বলে এত টাকা বিক্রি করতে, আমি পারবো না। আরেকজনের পাশের দোকান হয়তো তার বাল্ক নিয়ে আসছে, আমরা মনিটর করছি, মনিটর খালি করছে যে বাজার কত, দাম কত। কিন্তু এখানে একটা রোল আছে যে সিভিল সোসাইটি, মানুষের একটা রোল আছে। আপনি দেখবেন অনেক দাম করলেও যারা টাকা পয়সা তারা কিনে নিয়ে চলে যায়, মানে এটা খুব আনফর্চুনেট। কিন্তু এটা মানুষকে আমি দোষ দিচ্ছি না, যারা রসল পায়ের লোক তারা ডেফিনেটলি ফেস করছে। এখন মনিটর করতে আমি কতগুলো কমিটিও করে দিয়েছিলাম, যে খুবই যে কাজ হচ্ছে তা না, ভোক্তা অধিকার তো ডেইলি যাচ্ছে। ওরা 1টা 2টা লোককে ফাইন করলে কী লাভ হবে, বাকিরা তো কতক্ষণ পর চলে। আমি এক্সাম্পল 1 লক্ষ টাকা যেন ফাইন করলে কতক্ষণ বেশি, আর 10 জন বলে তুমি 10,000 টাকা করে নিয়ে যেত, টাকাটা আমরা রিইম্বার্স করে দিলাম, অসুবিধা নেই। তো তো ওই যদি পুরো দোকান বন্ধ করে দিতে হয় কারণ বাজারে, সেটা তো আমাদের এই গভর্নমেন্ট আমরা করতে পারবো না, বা ওই জোর এই মানে লোক পাঠিয়ে আমাকে তাকে পিটিয়ে দিতে পারবো না, অর্থাৎ ডিফিকাল্ট। তবে আমি মনে করি যেটা যে এটা কিন্তু ইনফ্লেশন ট্রেন্ডটা কিন্তু বেশ 1.5-2 বছর থেকে শুরু হয়েছে। তবে আমাদের এই ট্রেন্ডটা এখন এটা সরবরাহটা আমরা নিশ্চিত করতে চেষ্টা দরকার হলে, যেটা একটা আমাদের স্ট্র্যাটেজি, বাফার স্টক করে, টিসিবিকে আমরা বলছি। টিসিবি যদি কিন্তু এখন আমি বলেছি টিসিবি নিয়ে আসো, তোমরা ইম্পোর্ট করো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইম্পোর্ট করে, এবং ওটা ডিস্ট্রিবিউশনের জন্য হয়তো প্রাইভেট সেক্টর, অনেক প্রাইভেট ইসে আছে তারা বাজার করে, ইয়াং কতগুলো গ্রুপ আছে তারাও বাজার ইয়ে করে। আপনি দেখেন ডিপার্টমেন্ট স্টোর ছাড়া এখন বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে। তার আগে আমরা ভাবছি তাদেরকে ইনভলভ করে কিছু, রিসেন্টলি আমরা করেছি, চাল ডাল নাকি ফসল বলে একটা আছে, তাদেরকে আমি ইনভলভ করেছি, প্রায় 20-30টা জায়গায় দেয়। অতএব এইটা করব। আর দরকার আর খাদ্য আমদানি ইস্যু করা দরকার, গভর্নমেন্ট লেভেলে বাফার, যখন সরকারের কাছে স্টকটা বেশি থাকে, বা তখন একটা বাফার একটা ইসে থাকে আর কি, সোবারিং এফেক্ট থাকে, যে কোনো সময় ছেড়ে দেবো। সেই স্ট্র্যাটেজি আমরা বলেছি আমি, যে দরকার সয়াবিন নিয়ে আসেন প্রাইভেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পরে আমরা বিক্রি করে দেবো বাজারে। কিছুটা ভর্তুকি তখন দিতে হবে, কারণ বাজারে তো সেই দামে হয়তো দেওয়া যাবে না, একটু সময় লাগবে। তবে আমি আবার বলছি না সময় লাগবে, ওখানে লোকজনকে বলছে যে ইলেকশনের সময় ইলেকশন দিতে সময় লাগবে বেশি না, ওই সময় ইলেকশনটা রাজনীতি, তো এইটাতে লোকজন অধৈর্য হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ তাদের সেটা এফেক্ট করছে। মিস্টার অ্যাডভাইজার, আপনি রেট অফ ইন্টারেস্টের কথা বলছিলেন, এবং এটা নিয়ে ব্যবসায়ীদের বা যারা উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা সবার মধ্যেই, ইভেন এসএমই সেক্টরে যারা আছে তাদের মধ্যেও এটা নিয়ে অনেক রকমের প্রশ্ন বা অসন্তোষ দীর্ঘদিন যাবৎ, দীর্ঘকাল ধরেই আছে, এবং এখন এটা আরেকটু বাড়তির দিকে। এবং সেই সঙ্গে ক্রেডিট কার্ডের উপরেও এখন যে পরিমাণ ট্যাক্স বসানো হচ্ছে, যেটা সাধারণভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্তদের তাতেই তাদের জীবনযাত্রাতেও অনেকখানি সহায়তা করতো, অনেকে মনে করতেন তাদের দৈনন্দিন জীবনে চলতে। তো এই ইন্টারেস্ট রেট আসলে এখানে পুরো একটা আরেক ধরনের ক্রাইসিস তৈরি করবে কিনা? বা একটা হলো ইন্টারেস্টটা করা হয়েছে হাই, যে আগে কিন্তু আপনি দেখবেন যে 9-6 ছিল, তখন সুবিধা নিয়েছে কিন্তু সাধারণ ছোটো ছোটো ইশারা না, বড় বড়। আমি অনেক বড় বড় গার্মেন্ট ইন্ডাস্ট্রি জানি, তাদের নিজস্ব ব্যাংক আছে, কিন্তু তারা গেছে সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে 6% নিয়ে আসছে। ওই ম্যানিপুলেশনটা হচ্ছিল। এখন ইন্টারেস্টটা বেড়েছে, এটা ঠিক, যে বিকজ আমরা একটা হলো ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য হঠাৎ করে অনেক টাকা যদি কারোর কাছে চলে যায়, যদি প্রোডাক্টিভ ইউজ না করে, ডাইভার্সন করে দেয় টাকা, তবে এটা ইনফ্লেশন একটা প্রেশার আছে। এখন একটা জিনিস মনে করেন পেরেছে, কিছুটা ওদের ইম্প্যাক্ট পড়ছে, কিন্তু ইন্টারেস্ট কিন্তু সব কম্পোনেন্ট না। আপনি চিন্তা করে দেখেন, একটা লোকের যে কস্ট, যেটা একটা ইন্টারেস্ট, কিন্তু সেখানে কস্ট হলো যাতায়াত, সেখানে কস্ট হলো আপনার আন্ডার দ্য টেবিল ঘুষ দেওয়া,
সেখানে ডিলেড। যেমন ঢাকা থেকে চিটাগাং যদি একটা জিনিস যায়, যদি আপনার সময় লাগে যেতে, বা চিটাগাং পোর্টে এসে যারা ইম্পোর্ট করে, সিঙ্গাপুর এয়ারপোর্টে 24 ঘন্টা 36 ঘন্টা আপনার ইসা হয়, মাল খালাস হয়ে যায়, এখানে লাগে 3 দিন, তো তারা ড্যামারেজ দিচ্ছে, এইগুলো তো অ্যাড করে। অতএব পোর্ট ফেসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার, আরেকটা আছে আপনার জ্বালানি, ধরুন গ্যাস দিতে পারছেন না, তখন বেশি দামে ইসে করছে, সে অন্য জ্বালানির সাশ্রয় করছে, তো এইগুলি যদি আমরা একসাথে করতে পারি, শুধু ইন্টারেস্ট কমালে কিন্তু হবে না। ওগুলি না দিতে পারে তো ইভেন আপনি 5% ইন্টারেস্ট, জাপানে তো 0% ইন্টারেস্ট, তবু তো লোকজন নিচ্ছে না, মানে ওদের অবশ্যই ডিমান্ড নাই। কিন্তু এই জিনিসটা কিন্তু দেখতে হবে। তো ব্যবসায়ীদের একটু বারে বারে আমি ওদেরকে বোঝা, আর খালি ইন্টারেস্ট করে আপনার অন্য জিনিসগুলি কমাতে বলেন। অন্যগুলো আপনাদের যে ব্রাইবারি, তারপর সময় লাগে, একটা জিনিসের পারমিশন আপনার সময় লাগে, এইগুলি করতে, যে এইগুলি তো না কমালে কিন্তু আপনি কষ্ট কমাতে পারবেন না কোনো দিন। আর এফিসিয়েন্সি একটা জিনিস আছে, আপনি যেখানে 5 জন লোকের দরকার সেখানে 15 জন লোককে দিয়ে কাজ করাচ্ছেন। আমাদের লেবার প্রোডাক্টিভিটি আমাদের লোয়েস্ট। এইগুলি না বাড়লে আপনি বলে খালি ইন্টারেস্টের দোষ দিতে, একদিকে কস্ট অফ ডুইং বিজনেস আর একদিকে ইজ অফ ডুইং বিজনেস না। আর ওইটা একটা ভেরি ইম্পর্টেন্ট, কস্ট অফ ডুইং বিজনেস এফেক্ট করে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের উপর, কতদিন আমি ডিসিশন নিচ্ছি, আর কতগুলো লবসাইটেড, কতগুলো ডিস্টর্টেড আপনার পলিসিও আছে, তাই না? এইগুলো আপনি গার্মেন্টে বেশি দিচ্ছেন, অন্য যারা এক্সপোর্ট, যারা পটেনশিয়াল, তাদেরকে আমরা তেমন কিছু দিতে পারছি না, তাই না? তখন তারা তো বলবে যে আমাদের বিজনেস অন্যদের তুমি সাবসিডাইজ করছো। আর তারপর ওইখানে করাপশন একটা ব্যাপার আছে, ব্যাংকিংয়ের এফিসিয়েন্সি আছে, তবে কস্ট অফ ডুইং অনেকগুলো ইন্ডিকেটার সাথে থাকে আর কি। অতএব এইগুলো যদি সাথে না দেখি ডুইং বিজনেস, যেমন ফর এক্সাম্পল ল্যান্ড, আপনি কাউকে ল্যান্ড দিলে ল্যান্ড ওটা রেজিস্ট্রেশন করতে লাগবে, কত টাকা লাগবে আপনি চিন্তা করেন। 10 টাকার ল্যান্ড, লক্ষ টাকাতে আপনি 2 লক্ষ টাকা ঘুষি দিতে হবে কোথাও কোথাও। আবার তারপর আপনি পাবেনও না, আবার ওটা দখল হয়ে যাচ্ছে। এটা নিয়ে কত রকম, আপনি দেখেন না KPZ-এর ল্যান্ড নিয়ে কত বছর ওই ভদ্রলোক, সে ফাইনাল ডিসিশন হয়েছে, ওটা সলভ হয়েছে গত মিটিংয়ে, যে সে তো 15-20 বছরের ফাইটই করছে। এরকম কিন্তু অনেক ইশারা করছে। অতএব এই জিনিসগুলিতে ইউজ না করি। আমি ভিয়েতনামের কথা বলি মাঝে মাঝে, আমি 5 বার গেছি ভিয়েতনামে, ওখানে এত তাড়াতাড়ি এফিসিয়েন্স, ওদের পলিটিক্যাল গভর্নমেন্ট নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন যে একদম ডিক্টেটোরিয়াল, কিন্তু থিংস আর ভেরি স্মুথ। আপনি যাবেন, এই 1 মাসের মধ্যে সব পারমিশন পাবেন, কেউ আপনাকে বাধা দেবে না, কেউ চাঁদা দিতে বলবে না কিছু। অতএব এখানে দেখেন সবচেয়ে হাইয়েস্ট, হ্যাঁ সিস্টেমটা $7 বিলিয়ন, $8 বিলিয়ন এফডিআই আসছে, আমাদের $1 বিলিয়ন পেতে আমরা হিমশিমে খাচ্ছি। অর্থাৎ সিস্টেমটা যদি ঠিক না করেন, তবে কিন্তু আমাদের এই যে ইজ অফ ডুইং বিজনেসটা করা যাবে। এটা সেটা না করলে কিন্তু আমাদের দেশীয় যারা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করবে না, দেশীয় বিনিয়োগকারী বিনিয়োগ না করলে বাইরে থেকে এফডিআই আসবে না, কারণ বাইরে থাকার পরে যে তোমার দেশের লোকে তো বিনিয়োগ করছে না, আমরা কেন করতে যাব? সম্প্রতি একটি অনুষ্ঠানে ঢাকা কার্যালয়ের বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ধ্রুব শর্মা, তিনি বিশ্বব্যাংকের যে সাম্প্রতিক আউটলুক বা তথা পূর্বাভাসের তথ্য ধরে বলছিলেন যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, এতে সাধারণ মানুষ ভোগের পরিমাণ কমিয়েছেন। অন্যদিকে আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ডলারের বিপরীতে টাকার মান কমেছে, সরবরাহ শৃঙ্খলা বিঘ্ন ঘটেছে, রপ্তানি চাহিদা হ্রাস পেয়েছে। এছাড়া জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় সার্বিকভাবে বিনিয়োগ এবং শিল্প উৎপাদন কমেছে। এসব কারণে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি কমবে এবং তিনি মনে করেন যে চলতি 2024-25 অর্থবছর শেষে বাংলাদেশের প্রকৃত জিডিপির প্রবৃদ্ধি কমে 4% নেমে আসতে পারে। আপনি কি প্রবৃদ্ধি যেটা কমবে সেটা কমবে, এটা আমরা ফিগারটা 4%, আমি ইনফ্যাক্ট আমরা রিভিউ করছি, আমরা যে আগে ধরেছিল 7 পয়েন্ট কত, তারপর সেটাতে 6 পয়েন্ট কত আসে, আমরা 6 বা ওই অঙ্কের প্রবৃদ্ধিতে আমরা যেতে পারবো না। এবার আমরা একটা রিভিউ করছি, আমরা একটা রিজনেবল একটা গ্রোথ করছি, যেটা অবশ্য এখানে বিশ্বব্যাংক বলছে 4, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হলো, ওরা তো বলছে 3.78, বেশি হবে না। তা আমরা চিন্তা করছি যে হয়তো আমরা 5.2, 5.3 এর কাছে যেতে পারবো, একেবারে 4-এ নেমে যাবে, তা আমার 7-এ আমরা উঠতে পারবো না। এবং ওটার উপর বেসিস করে কিন্তু আমাদের যে গভর্নমেন্টের যে বাজেটটা, এক্সপেন্ডিচারটা, সেগুলো আমরা প্রজেক্ট করছি। কারণ আপনার এক্সপোর্টটা কিছুটা পিক আপ করেছে, রেমিটেন্স, কিন্তু ইম্পোর্টটা দেখবেন ক্যাপিটাল মেশিনারি কিন্তু আসছেই না। ক্যাপিটাল মেশিন না আসলে শুধু র মেটেরিয়ালস আসছে, কিছু ইন্টারমিডিয়েট গুডস, সেটা আসলে কিন্তু কিন্তু আমাদের উৎপাদনশীলতা এটা বৃদ্ধি পাবে না, আবার এটা কনস্ট্যান্ট আছে। অতএব গ্রোথটা আমরা খুব অ্যাম্বিশিয়াস করছি না, মোটামুটি আমরা একটা রিজনেবল, যেটা অ্যাচিভেবল, কারণ আমাদের কোনো
রাজনৈতিক ইস্যু না, লোককে দেখাতে হবে বেশি গ্রোথ। আবার একেবারে কমে যে হবে তা না। আপনি দেখেন গ্রোথটা আসে কোথায়, ডিকনস্ট্রাক্ট যদি করেন, এগ্রিকালচার কিন্তু খারাপ না, মানে বন্যা ইস্যু হতে পারে, এগ্রিকালচার স্মল ইন্ডাস্ট্রিগুলো কিছুটা হয়তো এসে, আমাদের ট্যুরিজমটা, ট্যুরিজম সার্ভিস সেক্টর কিন্তু মোটামুটি আস্তে আস্তে পিক আপ করছে। মেইনলি যেটা সম্ভব ইস্যু হবে ম্যানুফ্যাকচারিংটা, হ্যাঁ, যেটা আমরা ম্যানুফ্যাকচার বলতে ডোমেস্টিক এক্সপোর্টটা, ওইটা কিছুটা এফেক্ট করবে। তবে এইটাতে হয়তো আমরা খুব একটু সাফার করব, সার্ভিস সেক্টর এতটা হয়তো না, হয়তো ট্রান্সপোর্টও, ইভেন সার্ভিস তো ট্রান্সপোর্ট হিসেবে। তো অতএব মোটামুটি যেটা বিশ্বব্যাংক বলছে 4, এডিবি বলছে এই 4.7, 4.2, আমরা ভাবছি 4 থেকে 5-এর মধ্যে, 5-এর মধ্যে আমরা যেতে পারি। 4 থেকে 5-এর মধ্যে, নট লেস দ্যান 4। এমনিতে আমরা তো লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নগামী, বা ডলার সংকট এবং মুদ্রার অবমূল্যায়ন প্রায় 30% বেশি, এবং উচ্চ মূল্যস্ফীতি, যেটা খানিকটা আপনি আলোচনাও করলেন। খেলাপি ঋণ আমরা সবাই জানি এটা একটা বড় প্রবলেম গেছে, এবং কয়েকটি ব্যাংক আসলে প্রায়মৃত, এবং কোনো ব্যাংকের তো এই অবস্থা যে বিশেষ করে রুরাল এরিয়াতে তারা 2000 টাকাও ক্যাশ করতে পারে না অনেক ক্ষেত্রে, এবং সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন এখানে কি হওয়া উচিত? আপনি নিজে দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিয়েছেন এবং এখন সামগ্রিকভাবে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছেন। সো আপনার কাছে এই সমস্যার সমাধান? এটা খুব জেনুইন একটা, প্রথমত এতগুলো ব্যাংক দিয়ে এটা জিনিসটাকে খুব জটিল আকার হয়েছে, মানে 62টা ব্যাংক, যেটা প্রথমে এবং আপনি জানেন নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটা প্রতিবেদনে বলছে যে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বেশ কিছু ব্যাংকে। এটা ইস্যু যে কতগুলো ব্যাংক আছে একেবারে দরকারই ছিল না, এবং কত যেগুলো ছিল সেগুলো তাদের নিজস্ব, যেহেতু একেবারে মৃতপ্রায়। এখন হয় কি, ইমিডিয়েটলি আমরা যেটা করেছি যে বাংলাদেশ ব্যাংকে যেটা করেছে, কতগুলো ব্যাংকে উদ্ধার করার চেষ্টা করছে যেগুলো আপনার পটেনশিয়াল ভালো, যেমন ইসলামী ব্যাংকের উপর জোর দেওয়া হচ্ছে, কারণ ইসলামী ব্যাংক কিন্তু মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। আপনি দেখেন ইসলামী ব্যাংক একদিকে, আর বাকি সোনালী জনতা অগ্রণী বাদে বাকি প্রাইভেট ব্যাংক একদিকে, মানে আপনি যদি দেখেন, অতএব বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিতে হলো ইসলামী ব্যাংকটা কিন্তু এখন আস্তে আস্তে ফিরে আসছে, কারণ আগের এলসিতে আবার রেস্ট্রিকশন ছিল, ওটা আসছে। আর বাকি ব্যাংকগুলো যেটা হয়েছে তার মধ্যে কয়েকটা ব্যাংক কিছুটা চান্স আছে, আর কতগুলো ব্যাংক আছে একেবারে ফিরে আসবে বলে মনে হয়। তবে আমরা এখন অ্যানাউন্স করছি না কিছু, কারণ এখানে আমরা উই আর লুকিং ফর ডিপোজিটস ইন্টারেস্ট, এতগুলো করে টাকা আছে। এখন যদি বলে দেই তখন ওদের টাকাটা কীভাবে ফেরত পাবে, এটা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক চিন্তাভাবনা করছে যে আগে যে কটা ব্যাংকে উদ্ধার করা যায় সেটা, এই জন্য তুমি রিসেন্টলি 22,000 কোটি টাকা দেওয়া হলো। কী উদ্দেশ্যটা হলো 6টা ব্যাংকে মোটামুটি হয়তো ক্যাপাসিটি আছে, ওরা ডিপোজিটারদের অব্লিগেশন, আপনি জানেন 4টা ছিল, পরে আমাদের সাথে আলোচনা করে আরও 2টা অ্যাড করেছে, মোটামুটি ওরা এখন হয়তো কিছুটা সেটা আসবে। আর জোর দেওয়া হচ্ছে খেলাপি ঋণটা আদায় করা। তুমি খালি বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি সাপোর্ট নিয়ে যেতে পারো, তোমার নিজেরও তো জেনারেট করতে হবে টাকা, অতএব এইটাকে জোর দেওয়া হচ্ছে। আর বাকি কিছু আছে যেটা একেবারে মৃতপ্রায়, সেটা নিয়ে এখন ব্যাংক ওদের অ্যাসেটটা দেখবে, কোয়ালিটিটা দেখে, এটার জন্য যে ব্রিটিশ একটা টিম আসলো যে অ্যাসেট করে দেখে আমরা ব্যাংক রেজলিউশনটা কীভাবে, ওই অ্যাসেটগুলো আমরা কীভাবে করি। কারণ অ্যাসেটগুলো যদি একদম রেড হয়, মানে খারাপ হয়, মার্চের এখনও অ্যানাউন্স করে, কারণ একবার মার্চে অ্যানাউন্স করে আগের গভর্নর একটা ঝামেলা করে ফেলেছিল। কারণ আমি কিন্তু কোনো দিন বলিনি, আমি কোনো ব্যাংকের সময় র্যাঙ্কিং বলি না, ভেতর আমরা জানতাম কোন ব্যাংক খারাপ, কিন্তু উনি বলে যেটা হয়েছে কি, যে একটু ভালো ব্যাংকও ছিল যে বলছে মার্চ করবে, আপনার তাদেরকে আপনি নষ্ট করে, যেমন আমি বলি বেসিক ব্যাংকটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক, ওটা হয়েছে কারাপশনে গিয়ে, ওটা কিন্তু ফিরিয়ে আনতে পারতো, কিন্তু জাস্ট সে কারণ ওদের অফিসিয়াল এরা মোটামুটি, কিন্তু যখন অ্যানাউন্স করেছে ওই সেদিন বেসিক ব্যাংকের চেয়ারম্যান এসে বললো, স্যার ওই অ্যানাউন্সমেন্টের পরে হি লস্ট অ্যাবাউট 3,000 to 4,000 crore টাকা, যে তোমরা খারাপ ব্যাংক, বাকিগুলো ভালো। এটা বলার দরকার তো ছিল না, তার লোকজন একটা আস্থা। আপনি দেখেন সোনালী ব্যাংক কিন্তু পারফরমেন্স ওয়াইজ ভালো, কিন্তু সোনালী ব্যাংক এখন এত বেশি ডিপোজিট হচ্ছে, সোনালী ব্যাংকের হিসেবে বলে যে আমাদের কাছে এত টাকা পয়সা আসছে কেন, কারণ তখন আস্থাটা কি কমবে নগুন করে, তাই না? এইটাও কিন্তু যদি না অ্যানাউন্স করতো যে 12টা ভালো 12টা খারাপ, এটা এই জন্য কিন্তু এখন সেন্ট্রাল ব্যাংক গভর্নর একটু কশাস যে আমি বলবো না, কিন্তু আমি জানি অ্যান্ড উই আর অ্যাসেসিং ইট, এবং যাই হোক বলছে যে সবগুলো এখন হয়তো ভায়াবল হবে না এদেরকে
একটা দুইটা ব্যাংক তো যার পদ্মা ব্যাংক যেমন, কীভাবে এটাকে ভায়াবল করবেন, এটা তো কিছুই নাই তো ওদের, মানে সরকারি ইসে ডিপোজিট সব চলে গেছে। অতএব যারা বাইরে থেকে আরও বলছে বাঁচিয়ে রেখেছি, সেদের রেখেছি বিকজ উই উড লাইক টু গিভ অ্যাসুরেন্স টু দ্য ডিপোজিটার্স। এখন যদি বলি তখন রান অন দ্য ব্যাংক ডোমিনো এফেক্ট হবে, তো যারা ভালো তাদের কাছে টাকা নিয়ে চলে যাবে, বাড়িতে রেখে দেবে টাকা, 10-12 লক্ষ 5 লক্ষ টাকা আস্তে আস্তে করে বাড়িতে রেখে দেবে, সেটা তো আমরা চাই না। অতএব দে আর রাইট যে আমরা বাঁচিয়ে রেখেছি কিছুদিন, বাট আলটিমেটলি হয়তো ওই অ্যাবান্ডন শিপ যেমন ক্যাপ্টেন ডিক্লেয়ার করে, যেগুলো অ্যাবান্ডন, সেটা একটু সময় লাগবে। টাইটানিক তো অনেক পরে ক্যাপ্টেন ডিক্লেয়ার করেছে, প্রথম তো লোকজন বেঁচেছে তারপরে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, দেশে দীর্ঘদিন যাবত দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ খুবই কম, এবং বিদেশি বিনিয়োগকারীরা সবসময় দুটো উদ্বেগের কথা তারা বলেন, যে একটা হচ্ছে করাপশন, যেটা আপনি খানিকটা উল্লেখ করছিলেন, এবং সার্ভিসটা ঠিক যেটা ভিয়েতনামের উদাহরণ দিলেন, যে সার্ভিস পাওয়া যায় বাংলাদেশে ঠিক তার উল্টো চিত্রটা দেখা যায়, এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলেও এক ধরনের অনিশ্চয়তা কাজ করে। এবং এই মুহূর্তে যদি আমরা বলি যে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে নানা কারণে, নানা কিছু মিলিয়ে, এবং সেই সঙ্গে আপনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আপনি বলছিলেন যে সেটা অবশ্য পলিটিক্যাল বা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, নানা দেশের সঙ্গে নানা দিক থেকে সেটা আছে, কিন্তু আর্থিক খাতেও রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে আর্থিক খাতেও প্রচুর অপতথ্য এবং ভুল তথ্য ছড়াছড়ি। আগে তো যেমন ধরেন স্ট্যাটিস্টিক্সের কথা বললে ম্যানিপুলেট করা হতো অর্ডার দিয়ে। সো আপনি এই জায়গায় কি মনে করেন যে এই সমস্যাগুলো অ্যাড্রেস করবার জন্য আপনারা কি? না, প্রথমত যেটা হলো, এখন বিদেশি জন্য ট্রু যে ওরা কনফিডেন্স, এখন আপনার রেগুলেটরি এনভায়রনমেন্টে ইম্প্রুভ হয়েছে। এখন আগে দেখতো যে ব্যাংকের কোনো, আমরা গেলে ব্যাংকের প্রবলেম, আমাদের টাকা পয়সা কারণ নিয়ে যায়, কারণ ওটাতে একটা আর রেগুলেটরি যে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন মেজার্স পারমিশন, সেগুলো আমরা চেষ্টা করছি দ্রুত করতে। তো বিডা এখন প্রাইভেট সেক্টরের ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছে, যে তাদের সাথে নেগোশিয়েট করছে, মোটামুটি রেসপন্স আসছে, যে তাদের অ্যাসিওর করা যে তোমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসো। আর কতগুলি জিনিসের বাইরের যারা আসবে তারা কিন্তু দেখে যে আপনার এই যে সাপোর্টকে, আপনার ফুয়েল দিতে পারবেন কি না, পোর্ট ফ্যাসিলিটিস কিনা, কারণ পোর্ট নিয়ে অনেক এখন কথা বলতে বলছে, এতদিন সময় লাগে কেন, তো এইটা। অতএব এইগুলি আমরা চেষ্টা করছি ইমপ্রুভ করার জন্য। হ্যাঁ, জ্বালানি, সেটা বললাম যে আপনি ইলেকট্রিসিটি দিতে পারবেন না, গ্যাস দিতে পারবেন, ওটা না দিতে পারলে কিন্তু ডিফিকাল্ট। তো আমরা চেষ্টা করছি যে কিছুটা এলএনজি ইম্পোর্ট করে এখন চেষ্টা করছি, আর এই অল্টারনেটিভ এনার্জিতে, এতে কিছুটা সময় লাগবে। অতএব এইটা একটা মেজর জিনিস আমাদের। এখন গ্যাস এক্সপ্লোর করছে ভোলাতে, সেটা হয়তো কতদিনের ব্যাপার, এটা শর্ট টার্মে হবে না। ওইটা একটা চ্যালেঞ্জ, আই এগ্রি, এই জন্য বিদেশিরা আসতেছে না। আর একটা ছিল ইনস্ট্যাবিলিটি, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটা কিন্তু একটা কমেছে এখন আগের মতো কিন্তু ফরেন এক্সচেঞ্জ যদি আমি নিয়ে আসি, ইনভেস্টমেন্ট নিতে দেবে না। আমি বলি একটা এক্সাম্পল, $4.5 বিলিয়ন ছিল এরিয়ার পেমেন্ট গভর্নমেন্টের সার আনার ব্যাপারে, জ্বালানি, প্রাইভেট সেক্টরে। দিস হ্যাজ বিন রিডিউস টু অনলি $400 মিলিয়ন। এমন $1 কিন্তু রিজার্ভ পে খরচ করা হয়নি। সবই কিন্তু এই যে এক্সপোর্ট আর্নিং, তারপরে আপনার রেমিটেন্স থেকে বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করেছে। কিন্তু আগে থাকলে কিন্তু ওই 19 বিলিয়ন 20 বিলিয়ন 2-3 বিলিয়ন বিক্রি করে দিত, যেটা আমরা আগের গভর্নর করছে $12 বিলিয়ন বিক্রি করে দিই। অর্থাৎ এটাতে আমরা আস্তে আস্তে আস্থা ফেরাতে চেষ্টা করছি। আরেকটা জিনিস দেখবেন, আপনার যে আমাদের বায়োলেটারাল মাল্টিলেটারাল অর্গানাইজেশন যেগুলো প্রজেক্ট এসে, এতে অনেকগুলো কমিটমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য, সেটা হয়তো আমরা এখনও প্রচার করি। যেমন ওপেক ফান্ডের সাথে কথা বলে আসছি প্রেসিডেন্টের সাথে সাথে আমাকে তারা বললো যে আমি $100 মিলিয়ন দেবো, বাট প্রাইভেট সেক্টরের জন্য। ওরা আইডেন্টিফাই করলো কোন কোন সেক্টরে দেবে, এবং ওটা ওদের সাথে নেগোশিয়েট করে রেট অফ ইন্টারেস্ট নেওয়া কিছু আলোচনা আছে, দে হ্যাভ অ্যাগ্রিড না। তবে এডিবির একটা বড় ফান্ড হবে প্রাইভেট সেক্টরের জন্য। মানে সবই যে গভর্নমেন্টের প্রজেক্টে তা না, কারণ প্রাইভেট সেক্টর হলো ওরা আবার যেটা বিদেশি যারা, তা আবার খুঁজছে ভালো ব্যাংক। ওরা কিন্তু এই আমাদের ওই XYZ ব্যাংকে, কারণ ওদেরটা কিন্তু গভর্নমেন্ট ব্যাংকের থ্রুতে ওরা ইসে করে না, ওরা এখানে ওই একই 3-4টা বিদেশি ব্যাংক ওদের উপর ডিপেন্ড করে। ওরা আমরা তখন বলছি নেগোসিয়েশন যে অন্য ব্যাংকে যা, ওই ইসলামী ব্যাংক ছিল, ওরা ইসলামী ব্যাংকে ওরা ট্রাস্ট করতো। এখন ওরা বলে না, অন্য ব্যাংকগুলোর সম্বন্ধে আমাদের ইসে নাই। অর্থাৎ এই যে ব্যাংকিং ফ্যাসিলিটিসটা, ব্যাংকিং সেটা, এটা তো ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এফডিআই। ইভেন এফডিআই কেন, বায়োলেটারাল যারা ডোনার আছে, যারা বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরের আইএফসি যেমন, তো প্রাইভেট সেক্টর ছাড়া। তবে রিসেন্টলি আমরা কথা বলে আসছি, মিগা যেটা আছে, ওরা $1 বিলিয়ন একটা গ্যারেন্টি দেবে
তাও প্রাইভেট সেক্টর ব্যাংকে, ওই ব্যাংকে মিগা বলছে আমরা গ্যারান্টি দেবো, তোমরা ওদেরকে দেবে। সো দিস ওয়াজ কোয়াইট এ সাকসেসফুল। মিগা বলছে আমরা 1 বিলিয়ন পর্যন্ত আমরা কথা বলে আসছি, ওটা কমপ্লিটলি প্রাইভেট সেক্টরের জন্য, মাল্টিলেটারাল গ্যারান্টি এজেন্সি, যেটা ওয়ার্ল্ড ব্যাংক একটা ইস্যু। অতএব মোটামুটি কিন্তু পিক আপ ইসে করছে। তবে একটা জিনিসই, আমাদের পাবলিসিটিটা বা আমাদের কমিউনিকেশনটা কিন্তু আগেকার রাজনৈতিক সরকারের মতো এত না। ওরা আপনি জানেন তারা একটা করলে ন্যারেটিভ নিজস্ব অনেক বাড়িয়ে বলতো, এইখানে কিন্তু আমরা বাড়িয়ে কিছু বলছি না, সে টেন্ডেন্সি আমাদের কারণ নাই। আর যেহেতু আমরা লুকাচ্ছ না যে ইনফ্লেশন ফিগার, ওই সরকার থাকলে তো হয়তো আপনার ওটা 12-13 অ্যালাউই করতো না, বলতে যে লিখে দেওয়া। আর এই যে আপনি ডেটার কথা আনলেন, ডেটার কথা কিন্তু মাল্টিলেটার বিদেশের ওরা বলছে, তো এখন বিলিভ বেশি হলেও ওটা সত্যি বলছে, আগেরটা কম হলেও ওরা বাজে মিথ্যা বলছে। কারণ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে বলে দেওয়া হচ্ছে তো যা তাই তুমি রিপোর্ট করবে, কোনো ইসে করবে না, ম্যানিপুলেট করতে পারবে না। সেটা ওই আমাদের এই যে উপদেষ্টার মধ্যে প্ল্যানিং বলে, আমি কোনো ওদেরকে ম্যাথোডোলজি জিজ্ঞেস করবো, কিন্তু ডেটা যে ফিগার আছে ওটা আমরা চ্যালেঞ্জ করবো। এবং এটা আরও সচেষ্ট হচ্ছি। আমি পার ক্যাপিটাল ইনকাম, জিডিপি, যে আমরা প্রজেক্ট করছি, একেবারে আমরা ট্রু ইসে নিতে যাচ্ছি, কারণ এটা না হলে কিন্তু ওরাও বিশ্বাস করবে না, বানিয়ে বলছে। সো এমনিতে একটা দেশের অর্থনীতি বোঝাচ্ছেন, ক্যাপিটাল মার্কেটের চেহারাটা দেখলে বোঝা যায় যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট তো একসময় খুবই একার্থে ভাইব্রেন্ট ছিল, যে মানুষের অংশগ্রহণ ছিল, এবং সেটা কয়েক দফায় বিগত সরকারের আমলে শেষ করে দেওয়া হয়েছে। এর আগেও একবার করা হয়েছিল আওয়ামী লীগ যখন এর আগে ক্ষমতায় ছিল। সো ক্যাপিটাল মার্কেটকে সচল সক্রিয় করবার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল মার্কেটটাকে এর আগে কিন্তু আমি এসে কিন্তু ক্যাপিটাল মার্কেটে বেশি নজর দিচ্ছি, কারণ আপনি ব্যাংক ফাইন্যান্স, ব্যাংকের উপর ফাইন্যান্স করে কিন্তু আপনি বেশি শুধু এগোতে পারবেন। পৃথিবীর কোনো দেশেই কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে বড় বড় মাল্টিন্যাশনাল বিয়ার কোম্পানি সব বেশিরভাগই তো ক্যাপিটাল মার্কেট, দে ফ্লোট দেয়ার শেয়ার, দেয়ার বন্ড অ্যান্ড আদার, ডিভেঞ্চার্স অ্যান্ড আদার। কিন্তু আমাদের দেশে হলো 90% 80% ব্যাংকের থেকে। আর ব্যাংকের সাধারণত শর্ট টার্ম, মিডিয়াম টার্ম। এখন ক্যাপিটাল মার্কেট না হলে লং টার্ম আপনি আর ইকুইটি যদি না বাড়ান, আপনার স্টেক থাকবে না, আপনি গভর্নেন্সও তো প্রবলেম। আমি ব্যাংক থেকে টাকা নিয়ে দিলাম, না দিলে না, ওখানে তো আপনার ইকুইটি, আপনার শেয়ার আছে। অর্থাৎ আমি এসেই ক্যাপিটাল মার্কেট, আনফর্চুনেটলি সেটা হচ্ছে যারাই ক্যাপিটাল মার্কেটে আসছে ফর লাস্ট 15 years, দে আর অল, আপনি নিজেই জাস্ট ট্র্যাক রেকর্ড দেন, তারা নিজেরা ম্যানিপুলেট করছে, ইনসাইডার ট্রেডিং করেছে। দুইটা এক্সচেঞ্জ হাউস, চিটাগাং সিএসসি, ডিএসসি, তাদের ম্যানিপুলেশন আছে, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, সবাই মিলে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বোকা বানিয়েছে। আপনি দেখেন এই যে ফ্লোর প্রাইসটা দেন, ফ্লোর প্রাইস হচ্ছে ওয়ান দ্য মোস্ট আনইউজুয়াল। ফ্লোর প্রাইস দিয়ে ঠেকে রাখলেন কেন? কয়েকটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি না নামে। তারপরে আপনার সে আর্টিফিশিয়াল বিফ আপ করলেন। এই ক্যাপিটাল মার্কেটে এখন নতুন চেয়ারম্যান আসার পর জেড ক্যাটাগরির শেয়ার বাড়িয়ে দিয়েছে। জেড ক্যাটাগরি শেয়ার মানে কোনো অস্তিত্ব নাই, তার শেয়ার বিক্রি করলে লোকজনের ফাঁকি দিচ্ছেন না আপনি। সে বলতে জেড ক্যাটাগরি শেয়ার এই কয়টা বাড়িয়ে দিয়েছে, শেয়ার ফল করছে। এখন তার রিমুভাল চাই, তার অফিসে গিয়ে ঘেরাও করে কতদিন। আমি বলছি নাথিং ডুইং, আমি চিফ অ্যাডভাইজারও বলছে তোমার ডিসিশন, সবাইকে বলে। তারপরে এই যে কতগুলো সে কমিটি করছে এক্সপার্টদের নিয়ে, কেউ কিন্তু ভেতরের না, সব আপনি জানেন, বাইরের থেকে 2-1 জন আছে। ওরা কিন্তু ফাইন করছে কেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত ম্যানিপুলেশন করছে। আপনি ওই যে 50 লক্ষ টাকা করে আর 420 কোটি টাকা করে জেনুইন তো এগুলো। আরেকজনকে এখন বলছে আমরা ইনকোয়ারি করবো, তাকে 10 কোটি টাকা ফাইন হবে। কালকে না পরশু আরেকজনের আপনি নাম দেখেছেন, একজন সমবায় অধিদপ্তর একজন লোক, সেটা বহু আগে থেকে। সে নাকি বলছে আমি টাকা খরচ করে আবার ফল করাবো। অতএব ওই গভর্নেন্সটা ছিল না, কমপ্লায়েন্সটা ছিল না। আর এই আইসিবিটা দেখেন, মিউচুয়াল ফান্ডের কতগুলি টাকা নষ্ট হয়ে গেল লোকজনের। মিউচুয়াল ফান্ড ওয়াজ সাপোজ টু বি, আইসিবি ওয়াজ সাপোজ টু টেক কেয়ার অফ, আপনার আমার টাকা রাখি, আপনি ভালো জায়গায় বিনিয়োগ করবেন। এমন জায়গায় বিনিয়োগ করতে টাকা উড়িয়ে চলে গেল। তবু আমি 3000 কোটি টাকা দিয়েছি। এই যে মেজার যে নিচ্ছে তা না। আমি বললাম যে অনেকে আমাকে বলছে এখন দিচ্ছ কেন? আমি দিই, অ্যাটলিস্ট একটা মেসেজ যাবে যে আইসিবি ট্রাইং। নতুন একজন চেয়ারম্যান আসছে, একজন ভালো একজন অধ্যাপক, বেশ বিশিষ্ট, সে বলে আমি চেষ্টা করি আইসিবিটা যদি মিউচুয়াল সেটা ভালো হয়, অন্যরা একটু কনফিডেন্স পাবে, তো অন্য শেয়ার মার্কেটগুলো হিসেবে। আমি রিসেন্টলি ক্যাপিটাল গেইন ট্যাক্স তো অর্ধেক করে দিয়েছি, তো 40% 20% করে দিয়েছি। আরও কিছু কিছু যদি থাকে আমি এসে করবো আর কি। অর্থাৎ ক্যাপিটাল মার্কেট ডেভেলপ না করলে কিন্তু আমরা পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপ করতে পারবো না। সো আমরা একেবারেই শেষের দিকে যে ছোট্ট একটা দুটো প্রশ্ন আপনার কাছে। একটা হচ্ছে বিগত সরকারের আমলে আমরা অনেক মেগা প্রকল্প দেখেছি, এবং সেই সূত্র ধরে মেগা দুর্নীতিও দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যে
বিবেচনাবোধগুলো কাজ করে, সেই ক্ষেত্রে আপনারা কি মানদণ্ড নির্ধারণ করছেন? অলাভজনক প্রকল্প যে প্রকল্পগুলো আসলে মাঝখানে আছে কিন্তু এই প্রকল্পগুলো তেমন কোনো ফলাফল আলটিমেটলি দেবে না, সেটা প্রকল্পের খরচ বৃদ্ধি, সময় বৃদ্ধি, এইসব জায়গায় আসলে কি ধরনের প্ল্যান? আমরা তো ইমিডিয়েটলি যেটা এসে আমরা যেটা করেছি, অনেকগুলো প্রকল্প পাইপলাইনে ছিল, অনেকগুলি প্রকল্প, সে তো কতগুলো দেখে আমরা প্রথম বলেছি যে এইসব প্রকল্পে একেবারে ডিসবার্সমেন্ট তেমন হয়নি, সেগুলি আপাতত আমরা যাচাই না করে আমরা এসে করছি না। দ্বিতীয়ত কতগুলি পরে রাজনৈতিক বিবেচনা হয়েছে, অনেক জায়গায় রাস্তা হয়েছে, এটা দরকার, ওগুলো আপাতত বন্ধ রেখেছি, ওগুলো আমরা অ্যাসেস করি। আর বাকি প্রকল্পগুলি ধরুন আপনার আগের গভর্নমেন্ট নিয়েছে, কিন্তু এটা অনেক দূর অগ্রসর হয়েছে, মোটামুটি করাপশন হয়েছে, কিন্তু মোটামুটি ফেল্ট নিট, ওটা দরকার। পদ্মা ব্রিজ যেমন, এটা আমরা বলছি না যে দরকার নাই, করাপশন হয়েছে, 3 গুণ হয়েছে ব্রিজ। তবে তবে রেল লাইনটা নিয়ে অনেকের এখনও সন্দেহ আছে, হয়ে গেছে, কি করার, হয়ে গেছে, কিছু করার নেই, কিছু ওটা করার নাই। অতএব সেইগুলো কিন্তু আমরা আটকাতে চাই। মানে আপনি দেখবেন এখানে কিন্তু অনেকগুলো প্রজেক্ট যে করে তা না, আমরা কিন্তু বেছে বেছে কয়েকটা করছি। মাতারবাড়ি কিছুদিন আগে দিলাম, বে টার্মিনাল কিছুদিন আগে, যেমন রূপপুর প্রজেক্ট আমরা বন্ধ করিনি, রূপপুর প্রজেক্ট অনেক দূর হয়ে গেছে, এখন ওটাতে একটু সময় লাগবে, কিন্তু আসলে বলি না তো হয়ে গেছে। অতএব এই জন্য দেখবেন এডিপির সাইজটা কিন্তু একটু প্রুন করছি আমরা, আর যেগুলো দরকার আমরা দিচ্ছি। আর নেক্সট ইস্যুতে যেগুলো করবো, এটা খুব শক্তভাবে ডিউ ডিলিজেন্স, যেটা দরকার আছে কি না, টাইমলি করবে কি না, এবং আমরা কতগুলো গাইডলাইন আমরা দেবো, যে টেন্ডারিং করা, এগুলো কিন্তু রিসেন্টলি এগুলো নিয়ে আলাপ হয়েছে, যে অনেক সময় দেই, ওগুলো কাগজ আসে, ম্যানিপুলেট হয়, টেন্ডার এখনও আছে, ফোর্স করা হচ্ছে না। অর্থাৎ এইগুলো দিয়ে কিন্তু আমরা চেষ্টা, প্রকল্পের ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করছি, কারণ প্রকল্পটাই ছিল সবচেয়ে করাপশনের মূল। একটা ট্রেড রিলেটেড, এক্সপোর্ট ইম্পোর্ট, ইনভয়েস, এটা এসে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, আর একটা প্রকল্প, সেইখানে ওই যে 5 বছর জায়গায় 10 বছর, তার এটা পেরেছে। তারপর নেগোসিয়েশন, আপনি আশ্চর্য হবেন, এই যে আদানি প্রজেক্ট, এটাতে কোনো ট্যাক্স এক্সাম্পশন, একটা প্রাইভেট হিসেবে আপনি ট্যাক্স এক্সাম্পশন কী করে দেবেন? সে তো জ্বালানির দামও তো কম নিচ্ছে না, তো কোয়াইট হাই, সেটা ট্যাক্স এক্সাম্পশন। তারপরে যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রজেক্ট, আমি বলে দিলাম ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এইগুলো তো আগে ইতিহাস, এখন এগুলো আর রিপিট হবে না। আর আদানিটা আমরা দেখছি, কিন্তু আদানির কমিটমেন্ট কিন্তু আমরা টাকা দিয়েছি, কারণ সে তা তো এটাকে রিভিউ করার কোনো সুযোগ আছে বা সেরকম? রিভিউ করা আমরা শুরু করে, পপুলার ডিমান্ড, একটা একজন হাইকোর্টে কেস করেছে, কিন্তু চুক্তিগুলো তো হয় কি, এইসব চুক্তিগুলো মোটামুটি ইন্টারন্যাশনাল নর্ম, যদি আমি চট করে একটা চুক্তি ভাঙি, ভুল হোক, তখন চুক্তি বার্তা যাবে, ভুল বার্তা। সেজন্য আমি প্রথম দিকে কিন্তু আমি ডোনারদের যখন আসছে তাদেরকে বলেছি যে প্লিজ রিমেম্বার, আমাদের যে কমিটমেন্ট আছে, যে কোনো চুক্তির ব্যাপারে আমরা কিন্তু আপনার করবো না, ডিনাই করবো না। আমি জানি আপনি ইসলামিক ট্রেড ফাইন্যান্স আছে, যেটা ওরা $125 বিলিয়ন বাকি ছিল বাংলাদেশ ব্যাংকে, আমি বলছি এটা দিতে হবে, ওরা ওটা দেয় নাই, সেটা অন্য জিনিস। তাদের তো ISDB, যে ইসলামিক ডেভেলপমেন্ট, নতুন করে আবার আসতো না। অতএব এইগুলো তবে রিভিউ করার সুযোগ আছে, ডেফিনেটলি। সেটা আমার শেষ প্রশ্ন, খুব ছোট্ট করে, এবং এটা আপনার ব্যক্তি মানে অ্যাডভাইজার হিসেবে আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ে না, কিন্তু যেহেতু সরকারে আছেন, যে ব্যবসায়ী, ব্যাংকার এবং আর্থিক খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে এখন উদ্বিগ্ন, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি কি মনে করেন যে এই জায়গায় আপনারা? এইটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সবাই, ব্যবসায়ীরা হচ্ছে, সেটার প্রবলেম হচ্ছে, সেটা অনেক জায়গায় আমাকেও বলছে ব্যবসায়ী, যে এটা আমাদের মেইন ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আপনি দেখেন এই 1 মাস 2 মাসে আন্দোলনে যাদের রোল, তাদের উপরে তো আমরা ডিপেন্ড করছি, সবাইকে তো আইডেন্টিফাই করে বিদায় দেন। যেটা করেছে ঢাকা, যারা ডিউটিতে ছিল, হোম মিনিস্টার উনি সবাইকে বাইরে পাঠিয়েছে, কিন্তু ঢাকায় তো আর এই 500-2000 লোক তো ছিল না, সবাই ইনভলভ ইনডিরেক্টলি। এখন তারা একটু প্যাসিভ হিসেবে তারা ভয় পাচ্ছে, যেটা আপনি বলেন ব্যবসায়ীদের মধ্যে ভয়, তারা বলছে আমাদের কি হবে, এটা একটা জিনিস। আর প্লাস আমরা কিন্তু একেবারে খুব শক্ত অবস্থান নিয়েছি, তারা দেখবেন আর্মিদের ডিপ্লয় করেছে, আর্মিদের বলা হয়েছে যে ওরা কোনো, যদি আর্মিরা নিজেই ওদিন আমাদের সাথে মিটিং করলে, আমরা তো লিডার উইপেন নিয়ে দাঁড়িয়ে থাকি, কিছু করতে পারি না। ওদিন ওরা বলছে স্যার এই সরাসরি আর্মিরা কিছু করবে না। এই জিনিসগুলো আমরা তো ওই শক্তভাবে বলছি না, আগে যেটা ছিল এমন, আগে তো আর্মি থাকলে 15 গজ দূরে কেউ আসতো না। তো এটা আমাদের এটা এখন আমাদের একটা মূল প্রায়োরিটি, এটা কি করি। আর হয় কি, ছড়িয়ে ছিটিয়ে বহু রকম লোক আছে, শুধু যে
আপনার এর মধ্যে তো বহু লোক শুধু আমি বললাম রাজনৈতিক, সেটা আগের দলীয় লোক না, বহু লোক তো বেসিক্যালি ক্রিমিনাল, তারা তো সুযোগটা নিচ্ছে। তো তাদেরকে তো আইডেন্টিফাই করে বের করা, আপনি তো রাজনৈতিক কর্মীকে আইডেন্টিফাই করবেন বা তাদেরকে ধমক দেবেন, কিন্তু অন্যদেরগুলো তো আপনি পারবেন না। তো এটা মিলে একটা মেজর ব্যবসায়ীদের জন্য হচ্ছে মানুষের মুভমেন্ট। তবে কিছুটা আমরা চেষ্টা করছি, শহরে কিছুটা আসছে, তবুও তো বাইরে ইসেতে এটা আমরা সবসময় আলাপ হয় ল অ্যান্ড অর্ডার কমিটিতে একটু খুব শক্তভাবে। ওটা বলছে যে 2 লক্ষ পুলিশ নিয়ে নাও না কেন, তো এগুলো তো সহজ না। 2 লক্ষ পুলিশ মানে বলছে যে এই বেকার আছে, অনেকে বলছে আমাদের নিয়ে নেন, সেটা তো আগেকার জমানায় না। যে একজনের সময় বিসিএস একটা ক্যাডার প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে, তাদের ট্রেন করতে হবে, এটা সময় সাপেক্ষ। একসাথে বিসিএস এ নিয়ে নিলেন, তাদের তোফাইল ক্যাডার বলে আপনারা জানেন। এত লোক নেই এখানে, আমরা এটা করব নাকি? আমরা এই যে একটা বিসিএস এ নিয়ে নেব পরীক্ষা ছাড়া লোকজনকে, যেটা আমরা ফল এখনো ভোগ করছি। অর্থাৎ ওই সমস্ত আমরা করতে চাই। তবে এটাই আমাদের অনেকটা আমাদের নিজস্ব দুর্বলতা, যে আমরা একটু মানে আইন পালন করি, ডিসক্রিশনারি ইউজ করি না, মানে বিশেষ ক্ষমতা ইউজ করি না। তবে আমি মনে করি যে লোকজন একটু কষ্ট পাচ্ছে, তো ইন দ্য লং রান ওদের জন্য ভালো হবে। কারণ আমি সবসময় বলি আমরা একটা ফুটপ্রিন্ট রাখতে চাই। ফুটপ্রিন্ট মানে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যদি একটু ফলো করে, যদি ফলো না করে অনেকে বলে কী হবে, কারণ আমরা ফলো করবো, আমরা ভালো একটা জিনিস রাখবো, ফলো না লোকজন বলে যে ওনারা করে গেছেন আপনারা কেন করছেন না। যেমন ব্যাংক, এনবিআর রিফর্ম, এগুলো যদি ওনারা করছেন আপনারা ফলো করছেন না, লোকজনও তাদের আবার জবাবদিহি করবে। আমরা তো লোকজন বলে ওনারা করছিলেন সহজ একটা ভালো ইসেতে, আপনারা এটা ফলো না করলেন। সো এইটা আমাদের ইসে, আমরা মিড টার্ম বা লং টার্মে তো আমরা রিফর্ম করবো না, শর্ট টার্ম রিফর্ম করবো। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদ। দর্শক কথা বলছিলেন অর্থ উপদেষ্টা বা ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং তিনি বলছিলেন যে তারা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চান রাজনৈতিক বা নির্বাচিত সরকারের জন্য। সেটা তারা মানবে কি মানবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু মানুষ যেন একভাবে তুলনা করতে পারে। এবং তিনি বলছিলেন যে তাদের কোনো এজেন্ডা নেই, তাদের কোনো স্বার্থ নেই, ব্যবসা বাণিজ্য নেই, দুর্নীতির সঙ্গে তারা কেউ জড়িত নন। বাট অবশ্যই তাদের কিছু সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, তারা একটু সফট ভাবে সব কিছু হ্যান্ডেল করতে চাইছেন। অনেকে যদিও মনে করেন একটু কঠোর হওয়া উচিত, সেটারও কারণ তিনি ব্যাখ্যা করেছেন। গভর্নেন্সের কিছু দুর্বলতা আছে, সেটা তারা কাটিয়ে উঠবার চেষ্টা করেছেন, এবং কী কী পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছেন সেটা বলেছেন। জনগণের কোনো কোনো ক্ষেত্রে কষ্ট হচ্ছে সেটা স্বীকার করে নিয়েছেন, কিন্তু তিনি মনে করেন যে লং রানে এর সুফল বাংলাদেশের জনগণ, নাগরিকরা পাবেন। সব মিলিয়ে যেটা মূল কথা, যে দুর্নীতিটা বাংলাদেশের একটা বড় ব্যাধি, এবং তার ফলাফল এখন আমরা ভোগ করছি। কাউকে আপনি সৎ বানাতে পারবেন না, কিন্তু সেটা যে কোনো মূল্যবোধের বাণী শুনিয়ে ধর্মীয়ভাবে অন্যান্যভাবে সৎ বানানো যাবে, কিন্তু ব্যবস্থা যদি ঠিক থাকে একটা রাষ্ট্রে বা দেশের ভেতরে, ব্যবস্থা কিন্তু মানুষকে সৎ থাকতে বাধ্য করে, এবং সেই ব্যবস্থাটা নিশ্চিত করবার জন্য নানা ধরনের পরিকল্পনা, নানা ধরনের সংস্কারমূলক কার্যক্রম ওনারা হাতে নিচ্ছেন। সব ওনারা করতে পারবেন না, কিন্তু সূচনাটা করে দিয়ে যেতে চান। এবং আমরা মনে করি যে এই রিফর্মসগুলো আর্থিক খাতে যেটা হচ্ছে, অন্যান্য ক্ষেত্রেও অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রেও রিফর্মসগুলো দরকার, এবং এই বিষয়ে একটা বর্তমান সরকার এবং আগামী দিনে যারা বা অন্যান্য পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছেন তাদের মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠার কাজটাও তাদের করা দরকার, এবং তাদের দেশের জন্য সেটা জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।